তো ত্রিকোণমিতিতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল চ্যাপ্টার হচ্ছে 3টা। ফার্স্ট পেপারে 6 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার, আর সেকেন্ড পেপারে 7 নাম্বার চ্যাপ্টার। ফার্স্ট পেপারেরটাকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়, আর সেকেন্ড পেপারের যে ত্রিকোণমিতি ওটা হলো ইনভার্স ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতি বলা হয়। এবং দুই পেপারে ত্রিকোণমিতিটা ইম্পর্টেন্ট, কারণ ত্রিকোণমিতি থেকে 2 সেট কোশ্চেন হয় এসএসসি পরীক্ষায়, বুঝছো? তো এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটা হলো 7 নাম্বার চ্যাপ্টার। 6 নাম্বার চ্যাপ্টার তো অলরেডি মাহির করাই দিয়েছে তোমাদের। তো 7 নাম্বার চ্যাপ্টারে টোটাল অনুশীলনী আছে 7টা। 7টা অনুশীলনী হচ্ছে 7A থেকে শুরু করে 7G পর্যন্ত। এই টোটাল 7টা অনুশীলনী এবং চ্যাপ্টারের নাম হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতি। প্রথমত আগে নাম থেকে শুরু করি। নাম এমন কেন, সংযুক্ত আর যৌগিক কোণের কেন ত্রিকোণমিতি হইল? এই যে তোমাকে বললাম যে 7টা অনুশীলনী আছে, এর মধ্যে 7টা অনুশীলনীর মধ্যে প্রথম অনুশীলনী যেটা, এই প্রথম অনুশীলনীতে নর্মালি 9-10 এর যে কনসেপ্ট আছে ওগুলাই রিপিট করে নেওয়া হয় যেন পরে গিয়ে বুঝতে সুবিধা হয়। তো পরের অনুশীলনী থেকে এতে 9-10 এর কনসেপ্ট, বি থেকে বি অনুশীলনীতে যখনই যাব দেখবা তোমাকে আমি প্রথমত বি অনুশীলনীর ফার্স্ট ক্লাসে এই সূত্রের প্রমাণ দেখাবো। সাইন এ প্লাস বি, এই সূত্রটা পড়াবো তোমাকে। কজ এ প্লাস বি, এই সূত্র পড়াবো ট্যান এ প্লাস বি প্লাস সি, এই সূত্রগুলো দ্বিতীয় অনুশীলনীতে পড়াবো। তৃতীয় অনুশীলনীতে গিয়ে দেখবা তোমাকে আমি এই সূত্র প্রমাণ করে দিব, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, এই টাইপের সূত্র তোমাকে আমি পড়াবো। বলো তো যৌগিক মানে কি? যেখানে একাধিক জিনিস মিক্স থাকে, একাধিক জিনিসের মিক্সকে বলা হয় কি যৌগিক। সংযুক্ত মানে কি? যোগ থাকা, যুক্ত থাকা। তো তুমি দেখো তো এই যে সূত্রগুলো দেখো তো কোনগুলো কি যোগ আকার, একাধিক ভিন্ন ভিন্ন কোণ এরকম করে কি যোগ অবস্থায় আছে কিনা। তো এই কারণে এই যে কোণগুলো কি দেখো তো সংযুক্ত হয়ে আছে না, 3টা কোণ এখানে এ প্লাস বি প্লাস সংযুক্ত কোণ কিনা। এই কারণে চ্যাপ্টারের নাম হলো সংযুক্ত এবং যৌগিক কোণের ত্রিকোণমিতি, সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতি। তো প্রথম অনুশীলনীটা শুরু করব আজকে। প্রথম অনুশীলনীতে নর্মালি 9-10-এরই যে বেসিক ছিল ওইগুলাকে আমরা আবার রিপিট করে নিব। নাও প্রথম টপিকের নাম লিখে নাও। প্রথম টপিকের নাম হচ্ছে কোণ পরিমাপের পদ্ধতিসমূহ। নাম লিখে নাও। দেখি বলো দেখি কে বলতে পারো কোণ পরিমাপের টোটাল কয় ধরনের পদ্ধতি আছে? 2 ধরনের। কি কি? 3 ধরনের। কি কি? 4 ধরনেতে চলে গেছো। ডিগ্রি, রেডিয়ান এগুলো পদ্ধতি নয়, এগুলো হলো একক। দেখো কোণ পরিমাপের টোটাল পদ্ধতি হচ্ছে 3টা। 1 নাম্বার পদ্ধতির নাম হলো 60-মূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে শতমূলক পদ্ধতি। আর 3 নাম্বার হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক, শতমূলক এবং বৃত্তীয় পদ্ধতি, টোটাল প্রচলিত পদ্ধতি হচ্ছে এই 3টা কোণ পরিমাপের জন্য। এখন একটা একটা করে তোমাকে বুঝাই দিই। প্রথমত আসে ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের যে একক, ষাটমূলক পদ্ধতিতে কোণ পরিমাপের এককের নাম হলো ডিগ্রি। এটা হচ্ছে সবথেকে বহুল ব্যবহৃত পদ্ধতি, সবথেকে বেশি ব্যবহার করা হয় এটা। তো প্রশ্ন হচ্ছে যে ভাই ব্যাপারটা ষাটমূলক পদ্ধতি কেন হলো? 60 মানে কি 60, 60 কেন বেস ধরা হলো? ষাটমূলক কেন?
বলো 60-মূলক পদ্ধতি কেন বলা হয়? 60-মূলক পদ্ধতি বলার কারণ হচ্ছে এটা হলো সব থেকে প্রাচীনতম পদ্ধতি। তো সেই সময়টাতে সবকিছুকে 60কে বেস করে হিসাব করা হতো। কেন 60কে বেস করে হিসাব করা হতো? এর কয়েকটা কারণ পাওয়া যায়। একটা তো হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে তখন হচ্ছে সৌর বছর হিসাব করা হতো। সৌর বছর বুঝো? সৌর বছর হচ্ছে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে আসতে সময়কাল, যেটা তখন সৌর ক্যালেন্ডার ছিল। মানে পৃথিবীর অবস্থান দেখে দেখে ক্যালেন্ডার তৈরি করা হতো। তো সৌর বছর হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে নিজ অবস্থান থেকে ঘুরে আবার নিজ অবস্থানে আসতে যতদিন সময় লাগায় সেটাকে বলা হতো সৌর বছর। তো তখনকার হিসাব অনুযায়ী পৃথিবী নিজ অবস্থান থেকে ঘুরে আবার নিজ অবস্থানে ফিরে আসতে 360 দিন সময় লাগায়। তো সৌর বছর ছিল হলো 360 দিনে। এখন তো আমরা এক্স্যাক্ট জানি 365 দিন, কয়েক ঘন্টা, কয়েক মিনিট। কিন্তু তখনকার হিসাব অনুযায়ী 360 দিন ছিল হলো এক বছরে। এই কারণে ওই যে 60 সংখ্যাটা আসতো, 60 সংখ্যাটা আসতো। তখন ওরা করতো কি, একটা বৃত্ত চিন্তা করতো। পৃথিবীর কক্ষপথটা মনে করো বৃত্তাকার ধরে নেওয়া হইতো। তো এখান থেকে মনে করো হিসাব করে আবার পৃথিবীটা নিজের জায়গাতে ফিরে আসতে টোটাল যে সময়টা নিত সেটা হলো 360 দিন ছিল। তো ওরা করতো কি, পুরা একটা বৃত্তকে ধরে নিত 360 ডিগ্রি। একটা বৃত্তকে টোটালি ধরে নিত, একটা বৃত্ত এখান থেকে শুরু করে যদি এই পর্যন্ত আবার ফিরে আসো সেটাকে ধরে নেওয়া হতো 360 ডিগ্রি। তাহলে বছর হলো 360 দিনে। তা ওরা করতো কি, বৃত্তটাকে 360টা ভাগে ভাগ করতো। তাহলে পুরো বৃত্তকে কত ডিগ্রি ধরে নিত? 360 ডিগ্রি। কত ভাগে ভাগ করলো? 360 ভাগ। তাহলে 360 ডিগ্রিকে 360 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ কত ডিগ্রি করে? 1 ডিগ্রি করে। মানে ওদের যে হিসাবটা ছিল, বছর তো 360 দিনে, তাহলে এখানে 360টা ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগ 1 দিন না? তাহলে 1 দিন হইলে কত ডিগ্রি করে ঘুরতেছে? 1 ডিগ্রি করে ঘুরতেছে। এই হিসাবটা তখন ছিল। শুধুমাত্র এটাই না, 60-র যে হিসাব এটা আরো বেশি অনেক পাওয়া যায়, হলো এখনো পাওয়া যায়। দেখো তোমার ঘড়িতে তুমি 60 মিনিটে 1 ঘন্টা বলো। প্রশ্ন হচ্ছে 60 মিনিটেই কেন 1 ঘন্টা? 65 মিনিটে হলো না কেন? 60কেই কেন ধরা হলো? 65কে কেন ধরা হলো না? 50কে কেন ধরা হলো? 60 সেকেন্ডে 1 মিনিট, 60ই কেন? এটার কারণ হচ্ছে 60 মূলক সংখ্যা পদ্ধতির কারণে। 60 মূলক, এখন যে সংখ্যা পদ্ধতি পড়ো তোমরা, এটা কি সংখ্যা পদ্ধতি পড়ো? ডেসিমেল পড়ো কিনা? দশমিক। দশমিকের সংখ্যা কয়টা? 10টা, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। ডেসিমেল পড়ো। তখন যে সংখ্যা পদ্ধতি ছিল সেটাকে ভিত্তি বলা হতো 60কে। কেন 60কে বলা হতো? কারণ 60 এমন একটা সংখ্যা যেটাকে অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 60কে অনেক সংখ্যা দ্বারা ভাগ করা যায়। কি কি দ্বারা ভাগ করা যায় চিন্তা করো। 60কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় 60কে, 3 দ্বারাও যায়, 4 দ্বারাও যায়, 5 দ্বারাও যায়, 6 দ্বারাও যায়, 7 দ্বারাও যায়, 10 দ্বারা যায়, 12 দ্বারা যায়, 15 দ্বারা যায়, 20 দ্বারা 60 ভাগ যায়, 30 দ্বারা 60 ভাগ যায়, 60 দ্বারা 60 ভাগ যায়। তো 60 এমন একটা সংখ্যা যেটাকে অসংখ্য ভাগে ভাগ করা যেত। এই কারণে তাদের কাছে 60 সংখ্যাটাকে সুবিধাজনক মনে হইতো। এই কারণে সবকিছু হিসাব করতে ওরা 60 মূলক পদ্ধতিতে। তো এই কারণে 60 মূলক পদ্ধতিটা আসছে। বুঝছো কথা? এখন তাহলে 60 মূলক পদ্ধতিতে একক কি? একক হলো ডিগ্রি। এখন কথা, তাহলে 1 ডিগ্রি কতখানি হবে? এটা কিভাবে চিন্তা করতো? ওই যে বললাম 1 ডিগ্রি কিভাবে হবে? পুরা বৃত্তটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে 360 ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেকটা ভাগ কত ডিগ্রি করে? 1 ডিগ্রি। এরকম করে হয়। অথবা আরো ছোট করে যদি দেখতে চাও, তাহলে দেখো এই আমি যখন এদের মাঝখানে দুটো অক্ষ আঁকাইছি, দুটো অক্ষ যখন আঁকাইছি পুরা বৃত্তটা 4টা ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে 360 ডিগ্রি কি 4টা ভাগে ভাগ হয়ে গেছে না? 360 ডিগ্রিকে যদি 4 ভাগে ভাগ করো, প্রত্যেক ভাগ কত ডিগ্রি করে? কারণ এখানে 90 ডিগ্রি আছে।
90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে, যেটাকে আমরা সমকোণ বলি কিনা। তার মানে সমকোণ কত ডিগ্রি হইল? 90 ডিগ্রি। তো চিন্তা করা হলো যদি কোথাও একটা সমকোণ থাকে, সমকোণ পাওয়া যায়, সেই সমকোণটা হবে 90 ডিগ্রি। তো মনে করো এখানে সমকোণ আছে তোমার, এই সমকোণটা হলো এইটুকু হলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিকে আমি 90টা ভাগে ভাগ করব। দেখো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 90 ভাগ। কয় ভাগে ভাগ করছো? 90টা ভাগে ভাগ করছো। 90টা ভাগে ভাগ করছো। তাহলে কত ডিগ্রি ছিল? 90 ডিগ্রি। কয় ভাগে ভাগ করছো? 90 ভাগ। তাহলে প্রত্যেকটা ভাগ কতখানি? প্রত্যেকটা ভাগ হলো 1 ডিগ্রি করে। তাইলে প্রশ্ন হচ্ছে, এটা হলো 1 ডিগ্রি প্রত্যেকটা ভাগ। প্রশ্ন হচ্ছে ডিগ্রিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? ডিগ্রিকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, বা এই প্রতীকটার নাম কি? শূন্য। শূন্য, শূন্য যদি হইতে হয়, দেখো 1 যত বড় না, শূন্য অত বড়ই হইতো। ছোট শূন্য হলো কি প্রতীক? ডিগ্রিকে প্রকাশ করা হয় নট প্রতীক দ্বারা। এটা হলো নট প্রতীক, নট চিহ্ন বলা হয় এটাকে। আইসিটিতে গেট পড়ো নাই? নট গেট। নট গেট কেমন? নট গেট এরকম কিনা? এরকম কিনা নট গেট? তো এই প্রতীকটার নাম হচ্ছে নট প্রতীক বা নট চিহ্ন বলা হয়। তো ডিগ্রিকে প্রকাশ করা হয় নট প্রতীক। বুঝছো কথা? তো এই হচ্ছে 60 মূলক পদ্ধতি। আর একটু কথা বলি, তো 90 ডিগ্রিকে যখন তুমি 90টা ভাগে ভাগ করলা, 90 ডিগ্রি 90 ভাগ, তাহলে 1 ভাগ হলো 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে আমি যদি নেই, মনে করো এখানে আমার কাছে 1 ডিগ্রি আছে, 1 ভাগ আমি নিছি, তো মনে করো 1 ডিগ্রি হচ্ছে এতখানি। মনে করো এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে তুমি যদি 60টা ভাগে ভাগ করো, 1 ডিগ্রিকে যদি 60টা ভাগে ভাগ করো, এক ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করো, এই যে প্রত্যেকটা ঘরকে বলা হয় 1 মিনিট। বুঝছো কথা? 1 ডিগ্রিকে যদি 60 ভাগে ভাগ করো, তাহলে এক একটা ঘরকে বলা হয় 1 মিনিট পরিমাণ। 1 মিনিট কতখানি? এতখানি না? মনে করো 1 মিনিট হচ্ছে, এখানে আমি আঁকাচ্ছি 1 মিনিট, হিসাবের সুবিধার্থে একটু বড় করে আঁকাচ্ছি। মনে করো 1 মিনিট এতখানি। 1 মিনিটকে তুমি যদি আবার 60টা ভাগে ভাগ করো, ধরো 1 মিনিটকে 60 ভাগে ভাগ করলাম, 60 ভাগে যদি ভাগ করো, তাহলে প্রত্যেকটা ঘর কতখানি করে হবে? 60 সেকেন্ড বলে হবে, 1 সেকেন্ড করে হবে। তাহলে প্রথমে কথাটা আসছে বৃত্ত থেকে। পুরা একটা বৃত্তকে সৌর বছর অনুযায়ী একটা বৃত্তকে বলা হইতো 360 ডিগ্রি। এটা কিন্তু ধরে নেওয়া, এমন না যে এরকমই হবে। ওরা যদি বলতো একটা বৃত্ত হলো 361 ডিগ্রি, তুমি এখন 361 ডিগ্রি পড়তা, এটা ধরে নেওয়া। বুঝছো কথা? তো একটা বৃত্তকে টোটাল ধরে নেওয়া হয়েছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে যদি আমি 4 ভাগ করি, তাহলে এক একটা ভাগ হলো 90 ডিগ্রি করে। 90 ডিগ্রিকে 90 ভাগ করলে প্রত্যেকটা ভাগ হলো 1 ডিগ্রি। 1 ডিগ্রিকে 60 ভাগ করলে এক ভাগকে বলা হয় 1 মিনিট। 1 মিনিটকে 60 ভাগ করলে এক একটা ভাগ করে কে বলা হয় 1 সেকেন্ড। এটা হলো 60 মূলক পদ্ধতি। এবার আসো শতমূলক পদ্ধতি। তো আমি যখন বলতেছিলাম যে 60 সংখ্যাটাকে অনেক বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তো ও এখন বলতেছিল ভাই 100কেও তো অনেক বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। আমি তখন ওর কথার উত্তর দেই নাই। তো যখন দেখা গেল যে 60 সংখ্যার অনেক বেশি প্রচলন, তখন বিজ্ঞানীরা আবার চিন্তা করলো কেন 60 কেন? এই জিনিসটাকে 60 না রেখে 10 বা 100তে নিয়ে যাই আমরা, 100কেও তো অনেক বেশি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তখন পদ্ধতির নাম প্রচলিত হইল শতমূলক পদ্ধতি। ওখান থেকে আসছে শতমূলক পদ্ধতি।
শতমূলক পদ্ধতিতে, আগে এককের নাম শোনো, শতমূলক পদ্ধতিতে কোন পরিমাপের যে একক আমরা বলি, এককের নাম হচ্ছে গ্রেডিয়ান। শতমূলক পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে গ্রেডিয়ান। তো 1 ডিগ্রি তো আমরা মাপা শিখছি। 1 ডিগ্রি কিভাবে মাপো? 90 ডিগ্রিকে 90 ভাগে 90 ডিগ্রিকে 90 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগ হলো 1 ডিগ্রি। এবার শতমূলক পদ্ধতিতে একক যেহেতু গ্রেডিয়ান, 1 গ্রেডিয়ান কিভাবে মাপে সেটা বুঝে দিই। 90 ডিগ্রিকে যদি এতটা ভাগে ভাগ করো, 100টা ভাগে ভাগ করো, তাহলে প্রত্যেক 1 ভাগকে বলা হয় 1 গ্রেডিয়ান। মনে করো এখানে 90 ডিগ্রি আছে, এই 90 ডিগ্রিকে আমি ভাগ করব, তাহলে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 100 ভাগ। এখানে 90 ডিগ্রিকে ভাগ করছি আমি 100টা ভাগে। 100 ভাগে ভাগ করলে, শত ভাগে ভাগ করলে শতমূলক পদ্ধতির এককটা আসবে। শতমূলক পদ্ধতির একক হলো গ্রেডিয়ান, এটাকে বলা হবে 1 গ্রেডিয়ান। জি দ্বারা প্রকাশ করা হয় গ্রেডিয়ানকে। প্রশ্ন হচ্ছে, একটা বৃত্ত কত গ্রেডিয়ান? একটা বৃত্ত 400 গ্রেডিয়ান। দেখো তো এতখানিতে কত গ্রেডিয়ান আছে? টোটাল কয়টা ভাগ করছি? 100টা। তাহলে 1 ভাগ 1 গ্রেডিয়ান, তাহলে 100টা ভাগ 100 গ্রেডিয়ান। 100 গ্রেডিয়ান, 100 গ্রেডিয়ান, 100 গ্রেডিয়ান, 100 গ্রেডিয়ান। পুরো একটা বৃত্ত কত ডিগ্রি? 360 ডিগ্রি। পুরো একটা বৃত্ত 400 গ্রেডিয়ান। বুঝতে পারছো? তো তখন তারা বলল আমরা এখন থেকে আর 60মূলক পদ্ধতি বা ডিগ্রি আর ইউজ করব না, আমরা এখন থেকে ইউজ করব হচ্ছে গ্রেডিয়ান পদ্ধতি বা শতমূলক পদ্ধতি। কিন্তু ব্যাপারটা হলো যে 60মূলক পদ্ধতি বা ডিগ্রির প্রচলন এত বেশি ছিল যে এই পদ্ধতিটা মানুষ আর গ্রহণ করে নাই। শতমূলক পদ্ধতি আমরাও গ্রহণ করব না। গ্রহণ করব না মানে আমরাও পড়বো না এখানে, ঠিক আছে? তো কোথায় কাজে লাগে সেটা একটু বলি। শতমূলক পদ্ধতি খুব বেশি কাজে লাগে না, খুব বেশি জায়গায় ইউজ করা হয় না। 2 জায়গায় শতমূলক পদ্ধতি দেখতে পারবা। এক হচ্ছে ক্যালকুলেটরের বাটনে শতমূলক পদ্ধতি দেখা যায় কনভার্ট করার জন্য। আর একটা হচ্ছে মেইনলি ভূমি জরিপের কাজে এখন ইউজ হয়, সার্ভেইং এর কাজে। ভূমি জরিপ তো বুঝো, ভূমি বুঝো না? বুঝবা একদিন। কোথায় গেলে বুঝবা একটু বলি। বুঝবা হচ্ছে যদি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, পুরা কৌশল বিদ্যা। সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমাকে গ্রেডিয়ান পদ্ধতিটা শেখানো হবে, ওখানে ভূমি জরিপ করানো হয়। তো এইখানে গ্রেডিয়ান পদ্ধতিটা লাগবে, আপাতত আমাদের লাগতেছে না। আসো এবার প্রাকৃতিক পদ্ধতির নাম শোনো। প্রাকৃতিক পদ্ধতি হলো বৃত্তীয় পদ্ধতি, অ্যাকিউরেট পদ্ধতি। সব থেকে অ্যাকিউরেট পদ্ধতি হলো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতির আগে এককের নাম শোনো। বৃত্তীয় পদ্ধতিতে কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। তাহলে প্রশ্ন হচ্ছে যে রেডিয়ান কোথায় থেকে আসলো, বা 1 রেডিয়ান কতখানি হবে? কি পদ্ধতি? তাহলে বৃত্ত থেকে আসছে নিশ্চয়ই। যেহেতু বৃত্তীয় পদ্ধতি, বৃত্ত থেকে আসে। এটা মনে করো তোমার কাছে একটা বৃত্ত আছে, বৃত্তের এটা মনে করো ব্যাসার্ধ, এটা মনে করো কেন্দ্র। ভালো করে বুঝে নাও 1 রেডিয়ান কতখানি। এতখানি তো ব্যাসার্ধ, তাই না? তুমি এতখানি মেপে নিলা, কতখানি মেপে নিলা? এটা ধরো আর। বৃত্তের ব্যাসার্ধের পরিমাণ যতখানি, ঠিক সমপরিমাণ যদি চাপ নাও তুমি এখানে পরিধি বরাবর, মনে করো এতখানি যতখানি ঠিক ততখানি নিলা এখানে, ব্যাসার্ধের সমপরিমাণ যদি চাপ নাও, ব্যাসার্ধের সমপরিমাণ চাপ যদি নাও, তাহলে বৃত্তের কেন্দ্রে যে একটা কোণ উৎপন্ন হইলো, বৃত্তের যে কেন্দ্রে কোণ উৎপন্ন হলো, এটাকে বলা হয় 1 রেডিয়ান। কি দ্বারা প্রকাশ করা হয় রেডিয়ানকে? জি না, আর নয়, রেডিয়ানকে প্রকাশ করা হয়। তাহলে ডিগ্রিকেও তো ডি দ্বারা প্রকাশ করা হয়, রেডিয়ানকে প্রকাশ করা হয় সি দ্বারা। সি কই থেকে আসছে?
সার্কুলার মেথড, সার্কেল থেকে আসছে, এখান থেকে আসছে সি। আর ওই যে রেডিয়ান কথাটা কোথায় থেকে আসছে এটাও বলে দিই। রেডিয়ান কথা দুইটা ভাগে বিভক্ত, একটা হলো রেডি, রেডি কথাটা আসছে রেডিয়াস থেকে, রেডি কথাটা আসছে রেডিয়াস থেকে। রেডিয়াসে অর্থ কি? ব্যাসার্ধ, এই যে বৃত্তের ব্যাসার্ধ। আর এন আসছে অ্যাঙ্গেল থেকে, এন আসছে অ্যাঙ্গেল থেকে, মেইনলি হচ্ছে এটা রেডিয়াস অ্যাঙ্গেল, বুঝছো কথা? এখান থেকে রেডিয়ান কথাটা আসছে, প্রকাশ করা হয় সি দ্বারা। তো এক রেডিয়ান কতখানি? এক রেডিয়ান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যতখানি, ঠিক সমপরিমাণ যদি চাপ তৈরি করো তুমি, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে ওই কোণের পরিমাণটা হলো এক রেডিয়ান। এখন বলো তো পাই সমান কত? পাই সমান কত? 180। দুটো অ্যান্সার শোনা যায়। তাহলে পাই সমান দুটা কেন? পাই সমান তো যে কোনো একটা, তার মানে একটা ভুল। কোনটা ভুল? পাই সমান বা পাইয়ের মান কখনোই কোনো দিনই 180 ডিগ্রি নয়, কোনো দিনই নয়। পাইয়ের মান কোনো দিনই 180 ডিগ্রি নয়। পাইয়ের মান সবসময়ই 3.1416, পাইয়ের মান অলওয়েজ 3.14 সব জায়গাতেই। তাহলে পাই সমান যে আমরা 180 ডিগ্রি বলি, এটা কি কারণে বলি? এটা একটা কারণ আছে। পাইয়ের মান 180 ডিগ্রি নয়, ভালো করে শোনো। পাই মানে যে 180 ডিগ্রি, এটার কারণ হচ্ছে ডিগ্রি এককে তুমি 180 ডিগ্রি ঘুরলে একটা কোণ ঘুরে যাবা না? রেডিয়ান এককে পাই মানে ঠিক অতখানি ঘোরা, মানে ঘুরে যাওয়ার পরিমাণটা সমান। কথা বুঝো? এদিকে দেখো, তোমাকে আমি বললাম যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোণ ডিগ্রিতে কতখানি? এটা ডিগ্রিতে হলো 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি ঠিক যত পরিমাণে ঘোরা, রেডিয়ানে পাই মানে ঠিক অতখানি ঘোরা। পাইয়ের মান কত? এই যে আসো বুঝাই দিই। এই যে খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধের সমপরিমাণ চাপ নিলে কত রেডিয়ান তৈরি হয়েছে? 1 রেডিয়ান। তাহলে 1 রেডিয়ান তো এতখানি চাপ তৈরি করলে কয় রেডিয়ান? 1 রেডিয়ান। তাহলে আর এক রেডিয়ান আমি চাই, তার মানে আরো সেম সমপরিমাণ চাপ তৈরি করা লাগবে। এটা মনে করো আবার আর পরিমাণ, তাহলে এখানে আর একটা চাপ তৈরি করলাম, তাহলে এখানে আরো 1 রেডিয়ান হইলো কিনা? তাহলে 2 রেডিয়ান হইলো কিনা টোটাল? মানে এখানেও 1 রেডিয়ান হইলো কিনা? তাহলে টোটাল কয় রেডিয়ান হলো? 2 রেডিয়ান। আরো এক পরিমাণ চাপ তৈরি করি, আরো আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরো 1 রেডিয়ান কোণ তৈরি করলাম, তাহলে কয় রেডিয়ান হলো? 3 রেডিয়ান হলো। আরো আমি 0.14 পরিমাণ চাপ তৈরি করব। 0.14 এর জন্য তো আর নেওয়া লাগবে না, আর অল্প কিছু নেওয়া লাগবে। তাহলে 0.14 জন্য মনে করো এখানে আসলো 0.14 রেডিয়ান। তাহলে দেখো তো টোটাল কত রেডিয়ান নিছি আমি? 3.14 সামথিং রেডিয়ান নিছি কিনা? তাহলে দেখো তো কতখানি ঘুরতেছো তুমি তার জন্য। টোটাল 180 ডিগ্রি পরিমাণের সমান মনে হচ্ছে কিনা? তার মানে ডিগ্রিতে 180 ডিগ্রি মানে যতখানি ঘোরা, রেডিয়ানে 3.1416 মানে ঠিক ততখানি ঘোরা। আর 3.1416 মানে কার মান? পাইয়ের মান। পাই মানে ততখানি ঘোরা। তাইলে আমাকে বলো তো যে আমি ঠিক এতখানি ঘুরতে হলে কত গ্রেডিয়ান ঘুরতে হবে আমাকে? 200 গ্রেডিয়ান ঘুরতে হবে কিনা? 200 গ্রেডিয়ান ঘুরতে হবে কিনা? তাহলে আমি যদি এদের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে ডিগ্রিকে আমি যদি 180 ডিগ্রি দিয়ে ভাগ করি, তাহলে যা পাবো রেডিয়ানকে পাই দ্বারা ভাগ করলে তাই পাবো, আর গ্রেডিয়ানকে 200 দ্বারা ভাগ করলে তাই পাবো। কনভার্সনের এই সূত্রটা তুমি চাইলে ইউজ করতে পারো, ডিগ্রি, রেডিয়ান আর গ্রেডিয়ানে কনভার্সনের সূত্রটা ইউজ করতে পারো। তাহলে একটু সামারি করে দেই। কোণ পরিমাপের পদ্ধতি হচ্ছে 3টা। প্রথমত 60 মূলক পদ্ধতিতে একক হচ্ছে ডিগ্রি,
তারপরে শতমূলক পদ্ধতিতে একক হচ্ছে গ্রেডিয়ান, এবং বৃত্তীয় পদ্ধতিতে একক হচ্ছে রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতিটার মেইন আমরা ইউজ করব ডিগ্রি, মানে ত্রিকোণমিতিতে তো ইউজ হয়, ত্রিকোণমিতিতে ডিগ্রি রেডিয়ান দুটোই ইউজ হবে। রেডিয়ান বা বৃত্তীয় পদ্ধতিটা টোটালি ইউজ হবে ক্যালকুলাসে। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে ডিগ্রি বলে কোনো কথাবার্তা নাই। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন যখন করবা, মানে ক্যালকুলাস যখন করবা, তখন সকল ধরনের কোণ পরিমাপ হবে রেডিয়ানে, সকল কোণ, ডিগ্রির কোনো কথাবার্তা থাকবে না ওখানে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো পরের টপিক দেখি কি আছে। লিখে নাও টপিকের নাম, বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা হয়? ত্রিকোণমিতিক অনুপাত হয় 6টা। 6টা। 6টা কেন হয়? 6টা কেন হয়? হ্যাঁ, বলো বলো। 3C2, এই কারণে 6টা হয়। আচ্ছা, তো 6টা হওয়ার কারণ, ত্রিকোণমিতিক অনুপাত বলো কেন, এটার এইটুকু এই কোশ্চেনের অ্যান্সার জানলেই বের হয়ে আসবে। ত্রিকোণমিতিক অনুপাত কেন বলো? ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে এগুলাকে ত্রিভুজের বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না? যেমন সাইনকে রিপ্রেজেন্ট করা হয় লম্ব বাই অতিভুজ দ্বারা, ট্যানকে লম্ব বাই ভূমি। ত্রিভুজের বাহুর অনুপাত করে লেখো কিনা। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলা ত্রিভুজের বাহুর সাথে রিলেটেড। কোন একটা ত্রিভুজের বাহু হয় কয়টা? 3টা। এবার তুমি চিন্তা করো তো, 3টা বাহু দ্বারা কয়টা অনুপাত বানাইতে পারবা? 3টা বাহু দ্বারা 6টা অনুপাত বানানো যায়। লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ, অতিভুজ বাই ভূমি। আর একটা বানাও দেখি। আর বানানো যাবে না। তবে ত্রিভুজের ভিন্ন ভিন্ন 3টা বাহু দ্বারা টোটাল অনুপাত বানানো যায় 6টা, এই কারণে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টা। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বিভিন্ন চতুর্ভাগে কে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, এটা তো অলরেডি জানোই। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ হচ্ছে সাইন থিটা কোসেক থিটা, থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হচ্ছে ট্যান থিটা কট থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা সেক থিটা। এই হলো পজিটিভ। বিভিন্ন চতুর্ভাগে কে কে পজিটিভ, এটা অলরেডি জানো। কিন্তু বিরক্ত লাগে তখনই যে এই কয়টা জিনিস মনে রাখার জন্য গীত গাও তোমরা। এটার জন্য গীত গাবা না, সাগরে লবণ আছে আর লবণে ভূত আছে। ঠিক আছে? গতকালকে আড়াইটার ব্যাচে একজনকে জিজ্ঞেস করছি যে থার্ড কোয়াড্রেন্টে কে কে পজিটিভ, তো এখন সে বলতেছে অল স্টুডেন্ট টেক কেয়ার, অল স্টুডেন্ট টেক কেয়ার। তাহলে টি, টেকের হলো টি, টি থেকে হচ্ছে ট্যান, কেয়ারের হলো সি, সি থেকে হচ্ছে কট। তুমি চিন্তা করো এখানে কয়টা ওয়ার্ড মুখস্থ করা লাগবে? 2টা, ট্যান আর কট। এই 2টা ওয়ার্ড মুখস্থ করার জন্য সে 4টা ওয়ার্ড মুখস্থ করছে। অল স্টুডেন্ট টেক কেয়ার, 2টা ওয়ার্ড মনে রাখা লাগবে, তার জন্য 4টা মনে রাখি। তো এই হলো তোমাদের শর্টকাট। তো ভুলেও গীত গাবা না। যে যে চতুর্ভাগে যে দেখলেই তো, একবার দেখলেই তো মনে হয়ে যায়, এর জন্য আবার কি মনে রাখা লাগে কেন এইভাবে? আচ্ছা, প্রশ্ন হচ্ছে কেন? প্রশ্ন হচ্ছে যে এই চতুর্ভাগে এগুলাই কেন পজিটিভ? কোন একটা চতুর্ভাগে দেখাবো, বলো কোনটা দেখাবো? 4 নাম্বারটা। 4 নাম্বারে কেন কস থিটা আর সেক থিটা পজিটিভ, এটা দেখাই দিই। 4 নাম্বারে কেন, আমরা জানি না কে কে পজিটিভ। 4 নাম্বারে কে কে পজিটিভ এটা আমরা দেখাই দিতে চাই। দেখো একটু, 4 নাম্বার চতুর্ভাগে একটা ত্রিভুজ নিলাম। এই খেয়াল করো, এই 4 নাম্বার চতুর্ভাগে ধরো এখানে কোনো একটা বিন্দু আছে, যে কোনো জায়গায় কোনো একটা বিন্দু আছে। তুমি আমাকে বলো তো ওই বিন্দুতে যাইতে হলে, এটা মনে করো কোণ, তোমার অ্যাঙ্গেল কোণ থিটা, এটা হচ্ছে লম্ব,
ভূমি অতিভুজ। তাহলে এই পয়েন্টটাতে আমি যদি পৌঁছাইতে চাই তাহলে এক্স অক্ষ বরাবর পজিটিভ যাওয়া লাগে না নেগেটিভ যাওয়া লাগবে? এই ডিরেকশনটা হলো পজিটিভ, ভূমির ডিরেকশনটা পজিটিভ। ওয়াই অক্ষ বরাবর তোমাকে নিচের দিকে যাওয়া লাগবে না, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ। আর অতিভুজ অলওয়েজ পজিটিভ, অতিভুজ অলওয়েজ পজিটিভ। অতিভুজ কেন পজিটিভ তোমাকে আমি অন্য কনসেপ্ট দিয়ে বলি। আচ্ছা, অতিভুজ কি এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত না? তা মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্বকে তুমি মডুলাস বলতা না? মডুলাসের মান কখনো নেগেটিভ হয়? অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগে এই অবস্থায় আছে ডিরেকশনগুলো। এখন আমি জানতে চাই কোনটা কোনটা পজিটিভ কোনটা কোনটা নেগেটিভ। আমরা সাইন থেকে শুরু করি। সাইন থিটা সমান লেখা যাবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, চিত্রের দিকে তাকাও। লম্ব অতিভুজ, লম্ব কি অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে মাইনাস বাই অতিভুজ হচ্ছে প্লাস। আলটিমেটলি মাইনাস বাই প্লাস চিহ্ন কি আসবে? সাইনের উল্টা হচ্ছে কোসেক থিটা, তাহলে প্লাসটা উপরে চলে যাবে মাইনাসটা নিচে আসবে, কিন্তু আলটিমেটলি চিহ্ন কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে চতুর্থ চতুর্ভাগে আমি তোমাকে কনফার্ম করতে পারি সাইন এবং কোসেক দুটাই হলো মাইনাস। এবার সে তারপরে দুটা দেখি। কস থিটা, এই কস মানে কি? ভূমি বাই অতিভুজ। এই ত্রিভুজের ভূমি বলো। ভূমি হচ্ছে প্লাস আর অতিভুজ, তাহলে ভূমি প্লাস অতিভুজ প্লাস, তাহলে প্লাস প্লাস কেটে গিয়ে মাইনাস হবে কিনা? কি হবে? প্লাসই হবে। আর কসকে উল্টাইলে কি হয়? তাহলে উল্টাও, তাহলে এই প্লাসটা উপরে যাবে ওই প্লাসটা নিচে আসবে, তাহলে এটাও কি হবে? প্লাস। বাকি থাকলো কি? ট্যান। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। ত্রিভুজের লম্ব দেখো তো, লম্ব মাইনাস, লম্ব মাইনাস আর ভূমি, তাহলে মাইনাস উপরে প্লাস নিচে, আলটিমেটলি চিহ্ন কি আসবে? চিহ্ন আসবে মাইনাস। কট থিটা উল্টে যাবে, প্লাস উপরে যাবে মাইনাস নিচে আসবে, তাহলে কি মাইনাস। তাহলে আমি তোমাকে বলতে পারি চতুর্থ চতুর্ভাগে সাইন কোসেক ট্যান কট এই চারটা হলো মাইনাস, দুটা হলো প্লাস। প্লাস দুটা কি কি? কজ আর সেক। তো এত সবগুলো মনে রাখার কি দরকার? প্লাস দুটো আছে কম, এই দুটো মনে রাখলেই তো হচ্ছে। তাহলে চতুর্থ চতুর্ভাগে পজিটিভ কে কে? কস থিটা সেক থিটা হলো চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। এরকম করে প্রত্যেকটা চতুর্ভাগে তুমি একটা করে ত্রিভুজ আঁকাবা, আঁকায় দেখতে পারবা যে কোন চতুর্ভাগে কে কে পজিটিভ আর কে কে নেগেটিভ। জানো নিশ্চয়ই। নেক্সট টপিক। ওই যে আবার লিখছে অল স্টুডেন্ট টেক কেয়ার। ওকে, টপিকের নাম হচ্ছে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে আগে প্রবলেমটা বলি, তারপর সলিউশন বলতেছি। প্রবলেম হচ্ছে, ধরো আমাকে দেওয়া থাকলো এরকম করে, এপাশে বলি, আমাকে দেওয়া থাকলো সাইন 30 ডিগ্রি। হ্যাঁ, সাইন 30 ডিগ্রি, এটা হলো সাইন থিটা। কোনটা হলো? থিটা। এটা আমরা পারি, সাইন থিটার মান হচ্ছে হাফ। এটা হলো থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোনটা কি? থিটা না? এবার সেম জায়গায় তোমাকে যদি কোশ্চেন করা হয় সাইন মাইনাস 30 ডিগ্রি, এটা হলো মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোণের সামনে কি আছে? মাইনাস। তো প্রবলেম এটা, প্রবলেম হচ্ছে কোণের সামনে যদি মাইনাস থাকে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। ত্রিকোণমিতিক অনুপাতের পরে বা কোণের সামনে যদি মাইনাস থাকে, সেই মাইনাস থাকলে ম্যাথগুলো আমরা কিভাবে করব। অ্যান্সার শোনো। অ্যান্সার হচ্ছে যদি কজ বা সেক হয়, দুটা কি কি?
কজ আর সেক হইলে যদি কোণের সামনে মাইনাস থাকে সেই মাইনাসটা গায়েব হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায় কজ আর সেকের জন্য। আর বাকিগুলোর ক্ষেত্রে কোণের সামনে মাইনাস থাকলে সেই মাইনাসটা সামনে আসে। মানে ব্যাপারটা এরকম, এদিকে খেয়াল করো, তোমাকে ধরো বলা হলো সাইন মাইনাস থিটা, তো মাইনাসটা আসবে হলো সামনে একবারে মাইনাস সাইন থিটা। ধরো বলা হলো কোসেক কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা, এই মাইনাসটা সামনে আসবে মাইনাস কোসেক থিটা। ধরো বলা হলো ট্যান মাইনাস থিটা, এই যে মাঝখানে মাইনাস থাকলে মাইনাসটা আসবে সামনে মাইনাস ট্যান থিটা। ধরো বলা হইলো কট মাইনাস থিটা, এটা হবে মাইনাস কট থিটা। তবে যদি কজ আর সেক থাকে, কজ মাইনাস থিটা, কজের মধ্যে মাইনাস থাকলে সেটা গায়েব হয়ে যাবে, খেয়ে ফেলবে কজ থিটা। ধরো বলা হইলো সেক মাইনাস থিটা, এটা হবে প্লাস সেক থিটা। দুটা মনে রাখা লাগবে, কজ আর হলো সেক, এদের মধ্যে মাইনাস থাকলে মাইনাসটা নাই হয়ে যাবে। কিরকম, ধরো এটা যদি আমি সলভ করতে চাই সাইন মাইনাস 30°, সাইনের ক্ষেত্রে মাঝখানে মাইনাস থাকলে মাইনাসটা আসবে সামনে মাইনাস সাইন 30°, মাইনাসটা থাকলো সাইন 30° মান কত। সেম জায়গায় যদি আমি তোমাকে বলি কজ মাইনাস 30°, কজের মধ্যে মাইনাস থাকলে চলে যাবে, কজ মাইনাস 30° মানে হলো কজ 30°, কজ 30°-র মান হচ্ছে √3/2। কথা কি বুঝছো? এবার প্রশ্ন হচ্ছে কেন, আসো কেনর উত্তর দেখা যাক। টপিক হচ্ছে মাইনাস থিটা কোণের অনুপাত। মাইনাস থিটা মানে কোন দিকে ঘোরা বলো তো, তাকাও। আমরা কোণ ঘোরা শুরু করি এখান থেকে, যদি এইদিকে ঘুরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই দিকের কোণগুলো পজিটিভ কোণ, আর নিচের দিকে যদি ঘুরি, তো মনে করো আমি এখান থেকে এই দিকে ঘুরলাম, ঘুরে কোন একটা কোণ তৈরি করলাম, ধরো কোণের পরিমাণটা হচ্ছে থিটা, কোণের পরিমাণটা হচ্ছে থিটা, তাহলে এই দিকে আমি পাবো প্লাস থিটা কোণের অনুপাত। এবার আমি বললাম তোমাকে যে ঠিক সমপরিমাণ কোণ আমি এই দিকে ঘুরতে চাই, সমপরিমাণ কোণ আমি এইদিকে ঘুরতে চাই। সমপরিমাণ কোণ মানে কি, পরিমাণটা হলো থিটাই, একটু একটু বড় হয়েছে মনে হয় এটা। সমপরিমাণ কোণ মানে থিটা পরিমাণই ঘুরতে চাই, তবে যেহেতু এই দিকে ঘুরতেছি ঘড়ির কাঁটার দিকে, কোণটা কি হবে, তাহলে উপরের কোণটা হলো প্লাস থিটা, নিচের কোণটা হলো মাইনাস থিটা। ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, অনুপাত মানে কি বাহুর অনুপাত, তাহলে বাহু হইতে হলে তোমার লম্ব ত্রিভুজ ভূমি লাগবে কিনা, এই কারণে আমার সমকোণী ত্রিভুজ লাগবে। তো আমি সমকোণী ত্রিভুজ আঁকাইতে চাই, ধরো এখান থেকে আমি এখানে একটা লম্ব টেনে দিলাম, এখান থেকে এখানে একটা লম্ব টানলাম এবং ওই লম্বকে যে বর্ধিত করলাম। তুমি দেখো তো উপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে কিনা। উপরের ত্রিভুজটা হচ্ছে এই যে এটা, এটা হলো উপরের ত্রিভুজ, আর নিচের ত্রিভুজটা হচ্ছে, নিচের ত্রিভুজটা হচ্ছে এটা। দুটা ত্রিভুজ হচ্ছে, আমি যদি উপরের ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজ নিয়ে, তাহলে পাবো প্লাস থিটা কোণের অনুপাত, আর নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করলে মাইনাস থিটা কোণের অনুপাত। আমি দুটাই বের করতে চাই। আচ্ছা, তুমি তার আগে একটা কথা বলো আমাকে, ধরো এগুলার পরিমাণ দিই, ধরো এই যে এক্স অক্ষ বরাবর আসছি এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর আসছি ওয়াই পরিমাণ, আর এটা হচ্ছে আমার ধরো আর পরিমাণ। একটা জিনিস একটু খেয়াল করো তো, এই ত্রিভুজের এই কোণের পরিমাণ এই কোণের পরিমাণ সমান কিনা, এই দুটা কোণ সমান, এই কোণটা 90°, এই কোণটা 90°, এই
এই দুটা কোণ সমান, এই দুটা কোণ সমান। কয়টা কোণ সমান? দুটা কোণ সমান। আর এই বাহুটা কমন বাহু না, তাহলে এই বাহুটাও সমান কিনা? তাহলে কোনো একটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু যদি সমান হয়ে যায়, ত্রিভুজ কেমন হয়? সর্বসম ত্রিভুজ হয় কিনা? ত্রিভুজের দুটা কোণ একটা বাহু সমান, ত্রিভুজটা হলো সর্বসম ত্রিভুজ। উপরে ত্রিভুজ, নিচে ত্রিভুজ, সর্বসম। সর্বসম মানে কি? সর্বসম মানে হচ্ছে সব সমান। সব সমান মানে কি? সব সমান মানে হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। একটা ত্রিভুজকে নিয়ে এসে যদি একটার উপরে আরেকটা বসায় দেওয়া যায়, এক্স্যাক্টলি দুটা মিলে যাবে। তার মানে এই ত্রিভুজটাকে তুলে যদি ওটার উপরে বসাও, তাহলে এক্স্যাক্টলি সব বাহুগুলো একবারে মিলে যাবে। কথা কি বুঝছো? সহজ কথায় বাহুর দৈর্ঘ্যগুলো কি সমান হয়ে যাবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য ছিল কি এক্স, তাহলে এটা তো এর জন্য এক্স। এই বাহুর দৈর্ঘ্য কি ছিল? তাহলে সবই যদি সমান হয় তাহলে এটা কত হবে? আর হবে। এটা ছিল ওয়াই, তাহলে এটা কত হবে? ডিরেকশন মাইনাস ওয়াই হবে কিনা? হবে। এবার একটু জিজ্ঞেস করতে চাই, আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। এই ত্রিভুজে প্রথমত আসবে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ। দাঁড়াও দেখি, আসতেছ কেন? পিছনের জন। হ্যাঁ, তাহলে একটু বলো সাইন থিটা সমান কি লেখা যাবে? তাড়াতাড়ি বলো। ওয়াই বাই এক্স। ওয়াই বাই আর, লম্ব বাই অতিভুজ। সাইনকে উল্টাইলে কি পাওয়া যাবে? তাহলে বলো তো কোসেক থিটা সমান কি লেখা যাবে? কোসেক থিটা সমান আর বাই, গেল। এবার তুমি বলো কস থিটা সমান কি লেখা যাবে? ভূমি বাই অতিভুজ, এক্স বাই আর। কস কে উল্টাইলে সেক থিটা সমান তাহলে আর বাই এক্স। ট্যান থিটা, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হলো ওয়াই বাই, তাহলে বলো কট থিটা। এটা তো বের করতে বলি নাই, আমি কি বলছিলাম প্লাস থিটা কোণের অনুপাত বের করো, তা বের করলে কেন? এবার আসো মাইনাস থিটা কোণের অনুপাতটা দেখা যাক। খেয়াল করো একটু, সাইন মাইনাস থিটা, তো কোণ যেহেতু মাইনাস থিটা, তুমি কোন ত্রিভুজের দিকে তাকাবা? নিশ্চয়ই এই ত্রিভুজের দিকে তাকাবা, নিচেরটা। তাহলে যেহেতু সাইন আছে, নিচের ত্রিভুজ থেকে সাইন সমান কি লেখা যাবে? লম্ব বাই অতিভুজ, বলো। মাইনাস ওয়াই বাই আর। একটু খেয়াল করো, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, অতিভুজ হচ্ছে আর। তাহলে আমি কার মান বের করতেছি? সাইন মাইনাস থিটা। তাহলে এই মাইনাসটা রেখে দিলাম আমি, মাইনাসটা থাকলো, তারপরে কি আছে? ওয়াই বাই আর। দেখো তো ওয়াই বাই আর এর পরিবর্তে কি আমি লিখতে পারি না সাইন থিটা? তাহলে আলটিমেটলি সাইন মাইনাস থিটা সমান কি আসছে? মাইনাস সাইন। অর্থাৎ কি বলতে পারি? সাইনের ক্ষেত্রে কোণের সামনে যদি মাইনাস থাকে, সেই মাইনাসটা কই দিতে পারি? সামনে দিতে পারি। তাহলে সাইনকে যদি উল্টাই তাহলে নিশ্চয়ই কোসেক পাবো। তাহলে কোসেক মাইনাস থিটা সমান এরকম হবে না, মাইনাস আর বাই ওয়াই হবে কিনা? তো এই মাইনাসটা থাকলো, আর বাই ওয়াই এর পরিবর্তে আমি কি লিখতে পারি? আবার বলে মাইনাস কোসেক থিটা, আর বাই ওয়াই হচ্ছে কোসেক থিটা। তাহলে আলটিমেটলি কি আসলো? মাইনাস কোসেক থিটা। তাহলে কোসেকের ক্ষেত্রে মাইনাস থাকলে সেই মাইনাসটা কোথায় আসে? সামনে। দুটো কালপ্রিট ছিল, কে কে? কজ আর সেক, ওই দুটো আগে দেখা যাক। কস থিটা কেমন থিটা? মাইনাস থিটা। চিত্রের দিকে তাকাও, মাইনাস থিটা বলছি, কোন ত্রিভুজের দিকে তাকাইছো? নিচেরটা। কজ মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এক্স বাই মাইনাস কই? নাই। তাহলে এক্স বাই আর এর পরিবর্তে আমি কি লিখতে পারি? কস থিটা। তাহলে খেয়াল করো তো, কস মাইনাস থিটা সমান মাইনাস কই? নাই। কস কে উল্টাইলে কি পাবা? সেক মাইনাস থিটা সমান হবে তোমার আর বাই এক্স। তাহলে আর বাই এক্স সমান কি লেখা যায়? সেক থিটা।
তারপরে টেন, টেন মাইনাস থিটা, মাইনাস থিটা নিচের ত্রিভুজের দিকে তাকাও, লম্ব বাই ভূমি মাইনাস ওয়াই বাই, তাহলে মাইনাসটা থাকলো ওয়াই বাই এক্স এর পরিবর্তে কি লিখতে পারি, টেন থিটা। আর কট মাইনাস থিটা, এটাকে উল্টে যাবে না, মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই মানে কি, কট থিটা। তাহলে সামারি বলো দেখি, কজ আর সেকের মধ্যে কোণের সামনে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যাবে, আর বাকিগুলাতে কোণের সামনে মাইনাস থাকলে। তাহলে বলো দেখি, আমি যদি তোমাকে এটার মান বের করতে বলি, সাইন মাইনাস 2040 ডিগ্রির মান বের করতে বলি, এই মাইনাসের করবা কি তুমি, মাইনাসের কথা জিজ্ঞেস করছে শুধু, মাইনাস সাইন 2040, এটুকু জিজ্ঞেস করছে। আর যদি বলি যে কজ 1135 মাইনাস 1135 ডিগ্রি এর মান বের করো, এর মান যে কথা 11 কজ 1135 এক কথা।